এমনিতে তো আমাদের যে 12 জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে গিয়েছেন দিল্লিতে, তারা কোনো কাজই করেন না। তারা মানুষের পাশে থাকেন না, কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প সেগুলো মানুষকে পৌঁছে দেন না, এসব অভিযোগ তো আছেই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসেন, বিশেষ করে ভোটের আগে, আমরা প্রত্যাশা করি কি যে প্রধানমন্ত্রী আমাদের জন্য কোনো উপহার আনবেন, কোনো উপহারের ঝুলি খুলবেন। এটাই তো দেখি। রাজ্যে রাজ্যে যখন প্রধানমন্ত্রী যান, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেন, সেগুলো পরবর্তীকালে পালন হয় না ঠিকই, কিন্তু প্রতিশ্রুতি তো মানুষ পায়, কিছুটা আশান্বিত তো হয়। রাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরাও কিন্তু প্রত্যাশার পারদ চড়িয়েছিলাম যে এবার বোধহয়, এতদিন তো বাংলাকে বঞ্চনা করে রেখেছে, এবং এখানকার সরকার বা এখানকার যে সরকারি দল তৃণমূল কংগ্রেস, তারা বারবার এই বঞ্চনার কথা বলছে। প্রধানমন্ত্রী হয়তো তাদের মুখের ওপর জবাব দিয়ে এমন কিছু ঘোষণা করবেন যাতে বাংলার মানুষ আর বঞ্চিত না হয়। আমরা এটা প্রত্যাশা করেছিলাম। আজকের এক্স ফ্যাক্টরে আমরা সেটাই আলোচনা করতে চলেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। একটু দেরি হলো আসতে, কিন্তু আজকের অনুষ্ঠানটা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী ভোট প্রচারে এলেন। তিনি ভোটের জন্য প্রচার করতে এলেন। ভোটের দামামা অনেকদিন আগেই বেজে গিয়েছে। ভোটের জন্য প্রচার করতে এলেন। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী শুধু পশ্চিমবঙ্গে কেন, যখন অন্যান্য রাজ্যেও যান, তখন কিন্তু তিনি বিভিন্ন রকম তার উপহারের ডালি, প্রতিশ্রুতির ডালি তিনি ছড়িয়ে দেন। কখনো বলেন বিহারকে বলেন বিহার প্যাকেজ দেব, 2 লক্ষ কোটি টাকা দেব। কখনো অন্য রাজ্যে গিয়ে সেখানে নানা রকম প্রকল্পের ঘোষণা করেন, পরবর্তীকালে সেগুলো বাস্তবায়িত হয় না। কিন্তু এ রাজ্যে তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস বারবার তারা বাংলাকে বঞ্চনার কথা বলেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে নরেন্দ্র মোদী এসে বাংলাকে এই বঞ্চনার যে অভিযোগ তার বিরুদ্ধে, সেটা তিনি মিটিয়ে দেবেন, আমাদের অন্তত কিছু প্রতিশ্রুতি দেবেন। আমরা প্রতিশ্রুতি পেলাম। কিসের প্রতিশ্রুতি পেলাম? আমরা পেলাম বেশ কয়েকটি রেল প্রকল্পে। রেল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন, সেটা সোনার পাথর বাটি ছাড়া কিচ্ছু না। দেখুন, পশ্চিমবঙ্গে রেলের যদি কেউ রেভলিউশন বা বিপ্লব এনে থাকে, তার নাম বরকত গনি খান চৌধুরী। এর মধ্যে কোনো ভুল নেই। রেল ব্যবস্থাটাকে পশ্চিমবাংলায় ঢেলে সাজিয়েছিলেন তিনি। তারপর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর তিনি আরো তার ব্যাপ্তি ঘটান, বিস্তার ঘটান। এই আজকে মেট্রো রেল যে মাকড়সার জালের মতন কলকাতা শহরে ছড়িয়ে যাচ্ছে, এই পরিকল্পনাটা তারই। তিনিই কিন্তু বাজেট করেছিলেন, তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু বাজেটে এই রকম ঘোষণা করেন না। যখন রেল বাজেট পেশ হয় বা যখন অর্থ বাজেট পেশ হয়, তখন কিন্তু পশ্চিমবাংলার জন্য ছিটে ফোটাও থাকে না। ভোট এসছে, এখন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা বাজেটে নেই। এই প্রতিশ্রুতিগুলো বাজেটে ছিল না। এই প্রতিশ্রুতিগুলো কতটা পালন হবে তার কোনো রেকর্ড সরকারি স্তরে নেই। অর্থাৎ নরেন্দ্র মোদী যে পরিষ্কার মিথ্যে প্রতিশ্রুতি দিলেন, এটা বোঝা গেল। তারপর তিনি বললেন অনুপ্রবেশকারী নিয়ে অনেক কথা বললেন। অনুপ্রবেশকারী নিয়ে কথা বললে তো স্বরাষ্ট্র দপ্তরের দিকেই আঙুল ওঠে। বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব তো স্বরাষ্ট্র দপ্তরের। তিনি বললেন অনুপ্রবেশকারী ঢুকছে। কেন ঢুকছে? আমরা কি চাই অনুপ্রবেশকারী ঢুকুক? আমাদের মানে রুটি রুজি তারা কেড়ে নিক? আমরাও চাই না। কিন্তু প্রধানমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলছেন। আচ্ছা, বর্ডারটা কি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ পাহারা দেয়? এই নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলনে, সেটাও দেখাবো আপনাদেরকে। তিনি নারী সুরক্ষার কথা বলছেন। নারী সুরক্ষার কথা প্রধানমন্ত্রী বলছেন, যিনি তার স্ত্রীকে সুরক্ষা দিতে পারেননি, যিনি তার মাকে সুরক্ষা দেননি কখনো, তার মুখে নারী সুরক্ষার কথা? হাতরাস, উন্নাও, কাটুয়া, বিলকিস বানুর ঘটনা আমরা কি ভুলে গিয়েছি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা 100% হয়তো ফুল প্রুফ না। আরজি করের মতন দুঃখজনক ঘটনা ঘটে যায় এগুলো, কিন্তু মাথা পিছু একজন পুলিশ রাখা তো সম্ভব না। তবুও ঘটে যায়, এবং এটাও ঘটা উচিত না। এই যে মহিলা সাংবাদিক মার খেলেন বা তাকে হেনস্থা করা হলো, তার ক্যামেরাম্যানকে হেনস্থা করা হলো, আমরা তীব্র ধিক্কার জানাই। এই ঘটনা পশ্চিমবাংলার না। সাংবাদিকেরা তারা যে হাউসে কাজ করেন, সেই হাউসের পলিসিতে চলেন। যে সাংবাদিক ফিল্ডে গিয়ে কাজ করছেন, তিনি তার কাজটা করছেন, তিনি তার মতবাদটা দিচ্ছেন না। মতবাদ তো যে চ্যানেলের, ক্ষমতা থাকলে চ্যানেলগুলোকে গিয়ে আক্রমণ করুক।
সাধারণ ফিল্ডে নেওয়া সাংবাদিক, মহিলা সাংবাদিকদের উপর এরকম অত্যাচার মেনে নেওয়া যায় না, মানছি না, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারপর প্রধানমন্ত্রী কি বললেন? প্রধানমন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গে অনেক রকম কথাই তো বলেছেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদির কথা বলেছেন। আমি কয়েকটা পয়েন্ট নোট করে রেখেছি যে যে কথাগুলো পশ্চিমবঙ্গের লোককে বললে পশ্চিমবঙ্গের লোক খুশি হতেন, সেটা হচ্ছে যে বিজেপি, এটা কুণাল ঘোষ বলেছেন, একই কথা রিপিট হয়ে যাবে। কুণাল ঘোষ বলেছেন যে বিজেপির দ্বারা সৃষ্ট যে সমস্যাগুলো, বিজেপি যে সমস্যাগুলো তৈরি করেছে, এই যে ধরুন এসআইআর নিয়ে যে চলছে, এসআইআর নিয়ে যেটা চলছে সেটা ধ্যাসঠামো ছাড়া কি? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গৃহীত হবে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গৃহীত হবে না, যেটা আমাদের কাছে প্রায় বার্থ সার্টিফিকেটের সমান। মানে এটা গৃহীত হবে না, ওটা গৃহীত হবে না, সেটা গৃহীত হবে না, তাহলে কি শুধু এই পাসপোর্টই লাগবে? কটা লোকের পাসপোর্ট আছে? বিভিন্ন ছুতো নাতায় মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়, বিশেষ করে মহিলাদের ওপরে। যেখানে শিক্ষার আলো ততটা পৌঁছয়নি সেই লোক মানুষজনের নাম বাদ দেওয়া চলছে। অথচ এই এই বিষয়ে প্রধানমন্ত্রী একটাও কথা বললেন না, কথা বললেন না। বাংলাকে যেভাবে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছেন, সে নিয়ে তো একটা কথাও বললেন না। বাংলার হাজার হাজার লাখ লাখ মানুষ 100 দিনের টাকা পান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, সেই টাকা নিয়ে তো কথা বললেন না সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও। একটাও তো এমন কোনো প্রকল্প বললেন না যেটা দিয়ে বাংলার মানুষ উপকৃত হবে। বিভিন্ন সময় বিভিন্ন ঢপবাজি, কখনো বলবেন যে দেওয়ালির সময়, দোলের সময় আমি ফ্রিতে গ্যাস দেব। একটা লোকও ফ্রিতে গ্যাস পেয়েছে? গ্যাসের দাম উত্তরোত্তর বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ছে তিনি ছাড়া কেউ জানেন না। আমরা শুনছি যে রাশিয়া থেকে সস্তায় তেল আসছে, এখন আবার শুনছি ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল আসবে। তো এই সস্তায় তেল আসলে আমাদের কি লাভ হয়? লাভ তো আম্বানি নিয়ে যাচ্ছে, সে তেল তো আমাদের দেশে বিক্রি হয় না কম দামে। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি এই একটা মানুষের জন্য, রাদার বলা যায় দুটো মানুষের জন্য, যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। বছর বছর কোনো না কোনো লাইনে, কখনো আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লাইন, কখনো ব্যাংকের কেওয়াইসির লাইন, কখনো প্যান কার্ডের সাথে আধার কার্ডের লাইন, তারপরে বলছে আধার কার্ডটারই নাকি মান্যতা নেই। ভাবুন, এইভাবে মানুষকে দিনের পর দিন হ্যারাস করে চলেছে। প্রত্যেকটা বছরে কোনো না কোনো লাইনে আপনাকে দাঁড়াতে হচ্ছে। আর যখনই আপনি কোনো লাইনে দাঁড়াচ্ছেন তখন আপনার মাথায় ওই একটাই চিন্তা ঘুরছে যে ভোটার লিস্টে নাম উঠবে তো? যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে এনআরসিতে নাম বাদ চলে যাবে না তো? এনআরসিতে নাম বাদ চলে গেলে ডিটেনশন ক্যাম্পে কাটাতে হবে না তো? এই আশঙ্কায় মানুষ ভুগছে। অনেক কথা বললেন, কিন্তু এই যে রাজবংশী, মতুয়া, নমশূদ্র, তারা কি করে নাগরিকত্ব পাবে? তারা বলছেন পাবে পাবে পাবে, এই প্রতিশ্রুতি পেয়ে আসছেন গত 11 বছর ধরে। কিন্তু কতজন মতুয়া, কতজন রাজবংশী নাগরিকত্ব পেয়েছেন? তারা কতজন এবার ভোট দিতে পারবেন? আজকে যদি ভোট দিতে না পারেন, কালকে যখন জনগণনা হবে সঙ্গে সঙ্গে আপনার নামটা আগে বাতিল হয়ে যাবে। তখন কোথায় যাবেন? আধার কার্ড বাতিল হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে, ট্রেনে চড়া বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটে বেরোনো বন্ধ হয়ে যাবে। এখন সব কাজে আধার কার্ড লাগে, মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে। এই মানুষগুলো কোথায় যাবেন? তাদের কথা তো প্রধানমন্ত্রী একবারও বললেন না। খালি প্রতিশ্রুতি, আজ হবে, কাল হবে, পরশু হবে, তরশু হবে। মতুয়ারা কি পাগল? মতুয়ারা কি মূর্খ? তারা খালি আপনাদের প্রতিশ্রুতিতেই ভুলে থাকবে। জেনুইন জেনুইন ভোট, তাদের নামগুলো কেটে দেওয়া হচ্ছে। আজ সকালবেলায় এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন আমাদের অফিসে। আপনাদের বলে রাখি, আমাদের ফ্রন্ট অফিস চালু হয়ে যাচ্ছে আগামী 27 তারিখ থেকে। আমাদের এতদিন ফ্রন্ট অফিস বলে কিছু ছিল না, এবার ফ্রন্ট অফিসও চালু হচ্ছে। সেখানে বহু মানুষ আসছেন, যখন কাজকর্ম চলছে, মিস্ত্রিরা কাজকর্ম করছেন, তারা আমাকে দেখে আসছেন। একজনের নাম হচ্ছে গিয়ে সুনীল কুমার রায়, SUNEL লেখেন উনি। আর যিনি ফর্ম ফিল আপ করেছেন, এনুমারেশন ফর্মটা দিয়েছেন, তিনি লিখেছেন SUNIL। তাকে ডাকতে হচ্ছে। ভদ্রলোকের বয়স কত জানেন? 73 বছর। এই 73 বছর বয়স, এবং ভদ্রলোক বয়সের ভারে খানিকটা নুয়ে পড়েছেন, রুগ্ন মানুষ, মানে আর্থিক অবস্থা খারাপ। তিনি বলছেন এসে যে বাবা আমি কি করব, আমার নামটা কি করে তুলবো? তাহলে কি আমার নাম বাদ চলে যাবে? আমি কি এই দেশের নাগরিক নই? কোনো জবাব নেই, জানেন, কোনো জবাব নেই। তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাকে যেতে হবে মঙ্গলবার দিন। তা আমার যতটুকু সামর্থ্য ততটুকু করলাম।
একজন টোটোওয়ালাকে ডেকে বললাম এনাকে নিয়ে আসবে, যা পয়সা লাগবে আমি দিয়ে দেবো, এইটুকুই তো করতে পারি। কিন্তু এইটা কতটা সম্ভব একজন সাধারণ ইন্ডিভিজুয়ালের পক্ষে? এইভাবে মানুষকে দিনের পর দিন হয়রান করা হচ্ছে। একজন মতুয়াকেও নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। বারবার বলা হচ্ছে নাগরিকত্ব দেব, রাজবংশীরা এইভাবে ঝুলে আছে, নমশূদ্ররা ঝুলে আছে। প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বললেন না। 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেই টাকা দিচ্ছেন না মানুষকে। বাংলার মানুষের টাকা মেরে রেখে দিয়েছেন। আপনারা আসছেন ভোট চাইতে, ভোটের সময় ভোট পাখি হয়ে আসবেন, তারপর গাল ভরা কথাবার্তা বলবেন, মানুষ তাতে আপনাদের ভোট দেবে? লিখে রাখুন, আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি লিখে রাখুন 55টার বেশি আসন আপনারা পাবেন না। 77 তো ছেড়েই দিন। আর সরকার গড়া দুঃস্বপ্ন আপনাদের। যাই করে নিন, এই এসআইআর করছেন তো, ভাবছেন এসআইআর করে আমরা নাম বাদ দিয়ে ভোটে জিতে 14 তলায় চলে যাব নবান্ন। বলে রাখছি, এটা আজকে বলে রাখছি, যারা আমাদের অনুষ্ঠান দেখেন তারা তো জানেন আমরা সমীক্ষাটা কিভাবে করি। আমরা সমীক্ষা চালাচ্ছি, 1 তারিখ থেকে আমাদের ফাইনাল ফেজের সমীক্ষা চালুও হবে। আমাদের যে লাস্ট ফেজ সমীক্ষা ছিল তাতেই আমরা বলছি 55টার বেশি পাবে না বিজেপি কোনো অবস্থা নেই। পশ্চিমবাংলায় এখানে বিজেপির ভোট পাওয়ার জায়গা নেই। এই যে ভোট এসআইআর এর লাইনে দাঁড় করাচ্ছেন না মানুষকে, নির্বাচন কমিশন দাঁড় করাচ্ছে, বকলমে তো আপনারাই করছেন। তো যাই হোক, এই নির্বাচন কমিশন দাঁড় করাক বা আপনারাই দাঁড় করুন, দায়টা আপনাদের পড়ছে, কেন্দ্রীয় সরকার আপনারই। এই যে যেখানে মানুষ লাইনে দাঁড়াচ্ছেন, যেখানে হিয়ারিং সেন্টার হয়েছে, সেখানে গিয়ে কান পাতুন মানুষ আপনাদের সম্বন্ধে কি বলছে। এই রকম পজিশনে চলে এসছে বিজেপি। তারপরও এখানে হিন্দু মুসলিম দাঙ্গার চেষ্টা, এখানে নানা রকম ভাবে অশান্তি তৈরির চেষ্টা, এগুলো তো আছেই। আর আপনার সাংসদেরা 12 জন সাংসদ মানে প্রতি বছর প্রায় 60 লক্ষ টাকা তাদের কাছে আসে। 60 লক্ষ না, 60 কোটি টাকা, মার্জনা করবেন। 60 কোটি টাকা তারা ডেভেলপমেন্ট ফান্ডে পান। আজকে 1 বছর হয়ে গেল, এই 60 কোটি টাকায় কত টাকা খরচা করেছেন আপনাদের বিধায়কেরা? লোকসভার ওয়েবসাইটে আপনি যেতে পারেন, আমি দর্শকদেরকে বলছি, লোকসভার ওয়েবসাইটে যান, বাংলার 42 জন বিধায়ক কে কত টাকা এই গত 1 বছরে খরচা করেছে তার পুরো খতিয়ান দেওয়া আছে। দেখবেন বিজেপির বিধায়কেরা ক টাকা খরচা করেছে। মানুষের জন্য একটা লাইট পোস্ট কোথাও লাগিয়েছেন, কোথাও একটা জলের ব্যবস্থা করেছেন, কোনো একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, একটা নর্দমা করে কালভার্ট করে তার ছবি ঢালাও প্রচার হচ্ছে। এইভাবে পশ্চিমবাংলার রাজনীতি হয় না। আমরা এই নিয়ে আমাদের কথা এখানে শেষ করব, আর শুরু করবেন কুণাল ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলনে কি বলেছেন এই নিয়ে তার কথাও আমরা শুনবো, তারপরে শেষ করব আজকের অনুষ্ঠান। আসছি একটা বিরতির পর কুণাল ঘোষের বক্তব্য নিয়ে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দেখুন, আজ মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি এবং বক্তব্য, তা সম্পূর্ণ অসার বস্তু, ভিত্তিহীন অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য কিছু বিভ্রান্তিকর কথাবার্তা প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি বিজেপির কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এসআইআর, অস্তিত্ব সংকট, মতুয়া সমাজ থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষের যে হয়রানি, বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে খুন করে দেওয়া হচ্ছে,
যে সমস্যাগুলো বিজেপি তৈরি করছে তার কোনো কৈফিয়ত, কোনো ব্যাখ্যা, কোনো জবাব, কোনো দুঃখ প্রকাশ নরেন্দ্র মোদীর ভাষণে ছিল না। প্রধানমন্ত্রী বিজেপি তৈরি করা সমস্যাগুলোর কোনো সমাধানের কথা বা ব্যাখ্যার কথা বা ক্ষমা প্রার্থনার কথা বা দুঃখ প্রকাশের কথা বা নিন্দার কথা তার মুখ থেকে শোনা যায়নি। ওনার বক্তৃতার সঙ্গে বাংলার উন্নয়নের, বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। কিছু গোল গোল কথা আর চটকদারি স্লোগান। উনি লিখে রাখতে পারেন, ওনারা যে ধরনেরই প্রচার করে থাকুন, যত বিষ মাখানো চেষ্টা করে থাকুন, ওনারা পরিবর্তন বললেও বাংলায় এবার প্রত্যাবর্তন হতে চলেছে। নরেন্দ্র মোদীর পরিবর্তনের স্লোগান বাংলার মানুষের প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন। নরেন্দ্র মোদী কয়েকটি রেল উদ্বোধন করে রেল নিয়ে কিছু কথা বলেছেন। আমরা খুব স্পষ্ট বলছি, রেল নিয়ে বাংলায় রেল বিপ্লব যদি কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন জেলাকে যেভাবে জুড়েছেন, আবার উত্তর দক্ষিণ কানেক্টিভিটি বাড়িয়েছেন, আবার ভারতবর্ষের অন্য জায়গার সঙ্গে বাংলার কানেক্টিভিটি বাড়িয়েছেন, এতগুলি নতুন রেল দিয়েছেন, নতুন লাইন এবং রুট দিয়েছেন, এতগুলো নতুন প্রজেক্ট দিয়েছেন। বাংলায় রেল বিপ্লব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দয়া করে দু একটা রেল ঘোষণা দেখাতে যাবেন না। এত বছর ধরে আপনারা বাংলার রেলটাকে ধ্বংস করলেন, দেশের রেলকে ধ্বংস করলেন, ভোটের আগে দু একটা ট্রেন দেখাতে এসছেন। বাংলায় মমতা ব্যানার্জি এতগুলো ট্রেন দিয়েছেন, ওটা সংক্ষিপ্ত তালিকা করেও পেশ করা সম্ভব নয়। ফলে তখন যেমন দিয়েছেন, আবার আজকেও এমন নতুন কাজ হচ্ছে যেগুলোর ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করে গেছিলেন, পরিকল্পনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছিলেন, স্যাংশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছিলেন। ফলে বাংলার রেল বিপ্লব, বাংলায় বিজেপি রেলের কিছুই করেনি। এককালে বাংলার রেলে কিছু চেষ্টা করেছিলেন বরকত গনি খান চৌধুরী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা, পাহাড় থেকে সাগর, তরাই ডুয়ার্স থেকে সমুদ্র, এই পুরোটা একের পর এক রেল যোগাযোগ বাড়িয়ে উত্তরে বলুন 1 লাখি বালুরঘাট দীর্ঘদিন ধরে ঝুলেছিল, দীঘা তমলুক, আপনি উত্তরবঙ্গ থেকে ট্রেনে উঠবেন, একেবারে দীঘায় গিয়ে নামবেন। তো এই ধরনের পরিকল্পনাগুলো এরকম অজস্র বাংলার বিভিন্ন প্রান্তে, এগুলো তো মমতা ব্যানার্জি করেছে। ফলে নরেন্দ্র মোদী যে রেল পলিটিক্স করতে যাচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল বিপ্লবের কাছে কোন রকম তুলনাতেই আসে না। 2, নরেন্দ্র মোদী তিনি মতুয়াদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নাগরিকত্ব সংকট নিয়ে, কিন্তু বাস্তব হচ্ছে বিপুল সংখ্যক মতুয়া এবং সাধারণ মানুষ সংকটে রয়েছেন। নির্দিষ্ট কোনো সমাধান, নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু সরকার বা ইলেকশন কমিশন জারি করছে না। মুখে গোল গোল কথা, আপনারা চিন্তা করবেন না, আমরা পাশে আছি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের, আরে পাশে একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস আছে, বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ হাহাকার করে হয়রানিতে ঘুরে বেড়াচ্ছেন, বিপুল সংখ্যক মানুষকে বারবার ডাকা হচ্ছে, রাজবংশী থেকে মতুয়া, বয়স্ক মানুষদের হয়রানি, সবার হয়রানি চলছে। ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কোনো নির্দিষ্ট সমাধান সূত্র বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক ফর্মুলা তিনি মতুয়াদের এবং যারা এই হয়রানির মুখে পড়ছেন তাদের দেননি। এরপর রইল উন্নয়নের কথা। উনি বলছেন মালদা মুর্শিদাবাদ থেকে কেন, এই তো মানুষ বাইরে কাজের জন্য যাচ্ছে, আজ থেকে যাচ্ছে না। মালদা মুর্শিদাবাদ বা এখান থেকে অন্য রাজ্যে বহু যুগ ধরে যায়,
কংগ্রেসি জমানা বাম জমানা থেকেও যায়, আবার অন্য রাজ্য থেকেও এখানে আসে। আপনি বলুন, বাংলা থেকে যদি অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ গিয়ে থাকে, তাহলে অন্য রাজ্য থেকে এখানে 1.5 কোটি মানুষ এসছেন। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদী বলছেন মালদা মুর্শিদাবাদ থেকে বাইরে যায়। বললেন না কেন যে মালদা মুর্শিদাবাদের ছেলেরা যখন বাইরে যাচ্ছে তখন বাংলা বলার অভিযোগে তাদের পিটিয়ে মারা হচ্ছে? এ বিষয়ে কেন নীরব নরেন্দ্র মোদী? এ বিষয়ে প্রধানমন্ত্রী কেন নীরব? আপনি বাইরে যাওয়ার কথাটা বলতে পারছেন, কিন্তু বাইরে গেলে বিশেষ করে বিজেপি প্রভাবিত এলাকায় সেখানে কেন বাংলা ভাষা বলার জন্য পিটিয়ে মারা হচ্ছে, আপনি সে প্রসঙ্গে কেন নীরব? কেন নিন্দা করছেন না? কেন নিন্দা করছেন না? কেন বাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সুরক্ষার কথা বলছেন না? আপনি মালদা থেকে যাচ্ছেন বলতে পারছেন, মুর্শিদাবাদ থেকে যাচ্ছেন বলতে পারছেন, আর মুর্শিদাবাদের ছেলেটিকে যখন মারা হচ্ছে, খুন করা হচ্ছে, আপনি তার তো নিন্দা করছেন না। আপনি বলছেন ঘুষপেটিও, অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? নরেন্দ্র মোদীর দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, দিল্লির কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। আপনি বলছেন অনুপ্রবেশকারী, অথচ সেই অনুপ্রবেশ রুখতে পারছে না অমিত শাহের দপ্তর। আপনি অমিত শাহকে ডেকে কথা বলুন, আপনি অমিত শাহকে ডেকে কথা বলুন। আপনি জনসভায় বাজার গরম করছেন কেন? ওটা কি রাজ্য পুলিশের দেখার কথা? আন্তর্জাতিক সীমান্ত আগের 15 কিলোমিটার থেকে বাড়ি আপনি 50 কিলোমিটার করেছেন, বিএসএফ এর জুরিসডিকশন। কৈফিয়ত তো আপনাদের দিতে হবে যদি অনুপ্রবেশকারী ঢুকে থাকে। আজকে তো ভাষণে রোহিঙ্গা শব্দটা শোনা গেল না। এতদিন তো রোহিঙ্গা 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 বলছিলেন। ইলেকশন কমিশন যে নাম বাদ দিয়েছে তার মধ্যে ভোটার তালিকায় একজনও রোহিঙ্গার নাম পাওয়া যায়নি। আজকে তো কারোর ভাষণে রোহিঙ্গা শোনা যাচ্ছে না। এতদিন ধরে মিথ্যা কথা বলে এসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন নারী সুরক্ষা নিয়ে। ওনার মুখ থেকে নারী সুরক্ষা শুনবো? মহিলা সাংবাদিকের উপর আক্রমণ 100 বার নিন্দা। তার পেছনে যে ওই এলাকায় যা চক্রান্ত আছে, যারা চক্রান্ত করেছে সেটা সবাই জানে। বিজেপির মুখ থেকে, প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবো নারী নির্যাতন নিয়ে জ্ঞান। উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, সারা দেশে মণিপুর, পরের পর নারী নির্যাতন। প্রধানমন্ত্রীর পাশে বসে থাকতো সাংসদ ব্রিজভূষণ, যার বিরুদ্ধে আমাদের সোনার মেয়ে কুস্তিগির, তাদের শ্লীলতাহানির অভিযোগ। মেয়েগুলো দিল্লির রাস্তায় বসে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, অমিত শাহ পুলিশ পাঠিয়ে মেরে তুলে নিয়ে গেছে। সেই নরেন্দ্র মোদী তখনও তো ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, আজকে এসছেন মহিলা সুরক্ষার জ্ঞান দিতে। নরেন্দ্র মোদী বলছেন দুর্নীতি নিয়ে। একবারও তো বলছেন না যে বাংলার টাকাগুলো কেন আটকে রেখেছেন। হকের টাকা 2 লক্ষ কোটি টাকা বাংলার 100 দিনের কাজে টাকা দেননি। ভুয়ো জব কাটে দেশের 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ। গুজরাটে মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে দুর্নীতিতে, তারা টাকা পেয়ে যায়, বাংলাকে একটা পয়সা দেননি। আবাসের টাকা দেননি। আয়ুষ্মান ভারতের কথা বলছেন। আয়ুষ্মান ভারত পেতে গেলে যে ক্রাইটেরিয়া, আপনার কাছে এই থাকলে আপনি পাবেন না, এই থাকলে পাবেন না, এই থাকলে পাবেন না। এখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মানুষ স্বাস্থ্যসাথীতে ওয়েল কভার্ড। আর দুর্নীতি নিয়ে কি কথা বলছেন নরেন্দ্র মোদীজি? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র, বহু জায়গায় একসময় বিজেপি যাদের ভিডিও দেখিয়ে যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, গ্রেপ্তার দাবি করতো, সিবিআই ইডি চাইতো, আপনার মঞ্চে বসে রয়েছে। কোথাও আপনারা তাকে মুখ্যমন্ত্রী করেছেন, কোথাও বিরোধী দলনেতা করেছেন, কোথাও উপমুখ্যমন্ত্রী করেছেন। সারা দেশে ঘুরে ঘুরে যাদের আপনারা চোর বলেছেন তারাই আজকে নরেন্দ্র মোদী স্টেজে থাকে। সেই নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে কথা বলছেন। আজ প্রধানমন্ত্রী যা বলেছেন
তার সঙ্গে বাংলার উন্নয়নের, বাংলার মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। উনি পরিবর্তনের কথা বলেছেন, পরিবর্তনের স্লোগান প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যাবে। কারণ বাংলার মানুষ আরো একবার, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাটি মানুষের সরকারকে রাজ্যের দায়িত্বে আনবে। উনি আজকে একটা জিনিস বলছেন যে জেএনজি যারা রয়েছেন তারা বিজেপির ডেভেলপমেন্টে বিশ্বাস করে এবং জেএনজি যারা রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা 100বার ডেভেলপমেন্টের পক্ষে, তারা বাস্তবোচিত ডেভেলপমেন্টের পক্ষে, তারা মধ্যযুগীয় বিশ্বাসে ধর্মের নামে ভেদের বিপক্ষে। সেই কারণে জেএনজিও মমতা ব্যানার্জিকেই চাইবে, তৃণমূল কংগ্রেসকে চাইবে। জেএনজি জানে যে ডেভেলপমেন্টটা কিভাবে গ্রাস রুট অব্দি নিয়ে যেতে হয়। রাষ্ট্রের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মডেল করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে গরিব মানুষ, প্রান্তিক মানুষের পাশে থাকতে হয়। ডেভেলপমেন্ট বলতে, অধিকার বলতে মহিলাদের অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, প্রশাসনিক অধিকার, জেএনজি এটা দেখছে। জেএনজি এগোতে চায়, তাই তারা দিদিকে চায়। জেএনজি মধ্যযুগে ফিরতে চায় না, যখন ধর্মের নামে ভেদাভেদ হবে, ধর্মের নামে ভেদাভেদ হবে, ধর্মের নামে হানাহানি হবে। এই মধ্যযুগীয় কারবারে ফিরতে চায় না জেএনজি। যার যা ধর্ম তার কাছে থাকবে, সবাই ধর্ম পালন করবেন, কিন্তু এই সমাজ, এই রাজ্য, এই দেশ সবার। আরেকটা বিষয় হচ্ছে যে মালদাতে প্রত্যেক বছর, এটা বহু বছর ধরে আজকে বন্যার সমস্যা, এবং উনি আজকে একটা বাঁধের কথা বললেন, কিন্তু এর আগে রাজ্য প্রজেক্ট পাঠিয়ে রেখেছে, সেটা কোনো সেন্ট্রাল অ্যাকসেপ্ট করেনি। এবং ওনার আজকে বক্তব্য হচ্ছে যে সিএজি রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে বন্যার জন্য যে টাকা পাঠানো হয় সেটা নাকি তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যায়। দেখুন, একদম অবাস্তব কথা বলছেন, অবাস্তব কথা বলছেন। যেগুলো বড় প্রজেক্ট আছে, আপনি ওপরে দেখুন তিস্তা প্রকল্প, আপনি নিচে দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান, আপনি গঙ্গা সংস্কার, এগুলো তো মূলত কেন্দ্রের প্রজেক্ট, কেন্দ্রকে টাকা দিয়ে করতে হবে। এটা আজকের ব্যাপার নয়, এটা দীর্ঘদিনের। ঘাটাল এরা করছেন না, করলেন না, তাই মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে। তিস্তা যে কবে থেকে চলছে, কবে গিয়ে শেষ হবে কেউ জানে না। আর গঙ্গা রোধ, বিপুল টাকার দরকার। গঙ্গার রোধ, বাঁধ যা যা আছে, ভাঙন রোধ, এখানে কেন্দ্রের কোনো সহযোগিতার বালাই নেই। আপনারা দেখলেন সাগর দ্বীপের গঙ্গাসাগর সেতুটা পর্যন্ত কেন্দ্র 1 নয়া পয়সা দিচ্ছে না। 1700 কোটি টাকা রাজ্য সরকার মমতা ব্যানার্জি নিজে করবেন বলে ঘোষণা করে দিয়েছেন, শিলান্যাস হয়ে গেছে। ফলে এই যে সমস্যাটা, গঙ্গার ভাঙন, এটা তো বারবার রাজ্য সরকার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বারবার প্রজেক্ট জমা দিয়েছে। তারা তো বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন, তারা তো করছেন। আজকে যিনি করছেন, ভোটের মুখে ডিস্টর্টেড তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনি বলছেন যে পূর্ব ভারতের বিহার, উড়িষ্যা, আসাম এরা বিজেপি সরকারকে পছন্দ করেছে, বাংলাকে করলে পূর্ব ভারতের সার্বিক উন্নতি সম্ভব। উনি যেটা বলছেন, বিহার বলেছিলাম যেটা মা গঙ্গার আশীর্বাদ, বাংলাতেই বিকাশের গঙ্গা বলবে, মানে বিহার থেকে গঙ্গা বাংলার দিকে আসে। যেমন গঙ্গা শব্দটার যত রকম, উনি গঙ্গা শব্দ ওনাকে টেলিপ্রম্পটারে লিখে দিচ্ছে, তো গঙ্গা শব্দের আরো বৈচিত্র্যপূর্ণ ব্যবহারও আছে। ওনাকে একই ধরনের গঙ্গা শব্দ লিখে দিচ্ছে, একই ধরনের গঙ্গা শব্দটা। সেটা হচ্ছে যে বিহার, উত্তরপ্রদেশ দিয়ে গঙ্গা গেছে, তাই এবার বাংলাতেও বিজেপির আশা দেখছেন উনি। আমরা আবার গঙ্গা আরো আছে, যে বিহার, উত্তরপ্রদেশ দিয়ে এসছেন, মা গঙ্গা এসছেন, কিন্তু বিজেপির গঙ্গা যাত্রাটা কিন্তু বাংলাতে আর একবার হবে। তো গঙ্গার কিন্তু প্রয়োগ, ওনাকে ওই টেলিপ্রম্পটারে এক ধরনের বাংলা প্রয়োগ করছে, গঙ্গা যাত্রা বলেও একটা শব্দবন্ধ আছে। তো বিজেপির গঙ্গা যাত্রা, সেটা কিন্তু বাংলার বুকে আর একবার হতে চলেছে। চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিজেপির গঙ্গা যাত্রাটা বাংলার বুকেই হবে। মা কালী বিভিন্ন রকম দেবতা দেবদেবীর নাম করেছেন, এবং গৌড়ের ইতিহাস, বাংলার ইতিহাস, মালদার ইতিহাস, সেটা স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন, এটা নিয়ে তো কোনো মন্তব্য করার কিছু নেই, কারণ মালদায় দাঁড়িয়ে কথা বলছেন, তাকে যিনি টেলিপ্রম্পটারে লিখে দিয়েছেন,
তাদের ওখানে আপনি গুগল টাইপ করলেও আপনি এগুলো পেয়ে যাবেন। ফলে এগুলোর জন্য প্রধানমন্ত্রীকে এসে বলার কোনো বাড়তি কোনো প্রয়োজন নেই। ওনার যেটা বলার দরকার ছিল যে এখানকার ছেলেরা বাইরে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বললে কেন তাদের বাংলাদেশি বলে খুন করা হচ্ছে বিজেপির জায়গাগুলো, ওনার এটা নিয়ে কথা বলার উচিত ছিল। উনি ওখানে গৌড়ের রাজা কে ছিলেন, যেগুলো আপনি গুগলতে পেয়ে যাবেন, ক্লাস 5-এর ইতিহাস বইতে পেয়ে যাবেন, সেগুলো বলার জন্য নরেন্দ্র মোদীকে আসার দরকার নেই। অন্য ইস্যুতে আছে, গতকালের পর আজকেও দেখা গেল বেলডাঙ্গা উত্তপ্ত, ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছিল। দেখুন, বেলডাঙ্গার ঘটনার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। এবার পরিকল্পিত চক্রান্ত আছে, ওটা অবাঞ্ছিত ঘটনা। বেলডাঙ্গায় যেটা হচ্ছে, মানুষের ক্ষোভ, নিশ্চিতভাবে মানুষের ক্ষোভ থাকবে, কারণ ওখানকার লোক বাইরে গেলে যেভাবে বিজেপির সব লোকেরা মারধর করছে, মেরে ফেলছে, মানুষের ক্ষোভ থাকবে। কিন্তু এই যে বিজেপি ক্ষোভের পরিবেশ তৈরি করে দিচ্ছে আর তারপর সেটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার নামে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, এটা সবই বিজেপির এ টিম কারণ তৈরি করছে। আর বিজেপির এজেন্ট, দালাল, বি টিম, সি টিম গন্ডগোলে উৎসাহ দিয়ে, প্ররোচনা দিয়ে এমন সিন ক্রিয়েট করছে যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেগুলো দেখা হচ্ছে এবং সচেতন যারা মানুষ তারা এগুলোর বিরোধিতা করছেন। পুলিশ প্রশাসন ধৈর্যের সঙ্গে গোটা বিষয়টা ট্যাকেল করছে। বলছি, গতকালকে ঘটনার পর আজকে সকালবেলা থেকে সেখানে শিয়র্থে কোনো পুলিশ মোতায়েন করা ছিল না, এবং আজকে আরো অনেক বেশি জমায়েত ছিল। মানে রাস্তা জুড়ে ভাঙচুর চালানো, রেলের সম্পত্তি আজকে ভাঙচুর হয়েছে, একাধিক জায়গায় লাইন তুলে ফেলা হয়েছে, এবং আজকেও সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে। দেখুন, সংবাদ মাধ্যমকে যে আক্রমণ করা হয়েছে তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। কোনো অবস্থাতেই এসব বাঞ্ছনীয় নয়, এই সংস্কৃতি চলতে পারে না। কিন্তু এর পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে, একেবারে পরিকল্পিত চক্রান্ত আছে। ফলে এটা পুলিশ প্রশাসন যথেষ্ট ধৈর্যের সঙ্গে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে, আমি আবার বলছি, এটা এদের সাধারণ মানুষের যে ক্ষোভ, একদিকে এসআইআর হয়রানি, অন্যদিকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে খুন হচ্ছেন, মানুষের ক্ষোভ আছে এবং ক্ষোভের পেছনে যুক্তি আছে। কিন্তু সেই ক্ষোভটাকে বিপথে চালিত করে বা ভিড়ের মধ্যে অন্য লোক ঢুকিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, হ্যাঁ, এবং নেগেটিভ ঘটনাগুলো ঘটানো, বিজেপি ক্ষোভ তৈরি করছে। আর বিজেপির মদতে এই বিজেপির দালাল, বি টিম, সি টিম গুলো এই সিন ক্রিয়েট করার মদত দিচ্ছে যাতে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করা যায়। অত্যন্ত ঠান্ডা মাথায়, ধৈর্যের সঙ্গে, বাড়তি প্ররোচনায় পা না দিয়ে পুলিশ প্রশাসন সেগুলো ট্যাকল করছে। সম্বিত পাত্র ইস্যু নিয়ে বলছেন যে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স চলছে, জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে, রেলের অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জাস্টিফাই করছেন। এসআইআর ইস্যুতে সংশোধনের বহু চেষ্টা হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, যেভাবে হিংসার মাধ্যমে সব আটকানো হচ্ছে। ফলে ওখানকার বিজেপি নেতারা যত এই হিংসা নিয়ে স্টেটমেন্ট করবেন তত বেশি, এই সম্বিত পাত্র যে স্টেটমেন্ট করলেন, যতবার এরা স্টেটমেন্ট করবেন তত বেশি প্রমাণিত হবে যে এই রাজনীতিটা করার ক্ষেত্র তৈরি করার জন্যই তাদেরই বকলমা মদতে এই গন্ডগোলগুলো সিন ক্রিয়েটটা করা হচ্ছে। মানুষকে প্রথমে খেপিয়ে দাও, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে নির্যাতন করো, এসআইআর এর নামে হয়রান করো, মানুষকে খেপাও, আর তারপর আমাদের যে এজেন্ট গুলো আছে অন্যরকম মুখোশ পরে সেগুলোকে দিয়ে এই ভাঙচুর অমুক তমুক করো। দিনের শেষে দুপক্ষেরই লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলা। বিজেপি নেতারা যতবার এই বেলডাঙ্গা নিয়ে স্টেটমেন্ট দেবেন ততবার প্রমাণিত হবে এটা বিজেপি একদিক থেকে ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, আর বিজেপির বিটিম সিটিম দালালগুলো ওই পাবলিক খেপিয়ে দিয়ে ওর তার মধ্যে থেকে অশান্তি করে বদনামের খেলা খেলছে। সেটা ততবার করে প্রমাণিত হবে রাজনীতি করার জন্যই এই জমিটা তৈরি করেছে। আরেকটা জিনিসও বলছেন যে এসআইআর আটকানোর জন্যই তৃণমূল সব করছে, অশান্তি করছে। তৃণমূল কেন অশান্তি করতে যাবে? নিজেদের রাজ্যে তৃণমূল অশান্তি করবে কি? পাগল নাকি? কেন তৃণমূল অশান্তি করতে যাবে? খেয়ে দিয়ে কাজ নেই। আর এসআইআর আটকানোর জন্য ওখানে অশান্তি হবে কেন? এসআইআর আটকানোর জন্য আমরা তো এসআইআর এর বিরুদ্ধে নই, আমরা বলেছি যে পদ্ধতিতে হচ্ছে এবং যেভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে আমরা তার বিরুদ্ধে, এবং তার জন্য আইনি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমই আমরা পাহারা দেওয়া, বুথ শিবির তৈরি করা, আমাদের বিএলএ 2-দের সক্রিয় রাখা, স্থানীয়ভাবে সমস্তভাবে নজরদারি করা,
আইনি ব্যবস্থা সব করা হচ্ছে, তার সঙ্গে এই গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। এই গন্ডগোলটা তারাই করতে চায় যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ঘোলা জলে মাছ ধরতে নামছে। কিন্তু পুলিশের ভূমিকাটা কি যথেষ্ট? মানে প্রায় 24 ঘন্টা পরে 26 ঘন্টা পরে পুলিশকে দেখা গেল অ্যাকশন মোডে দেখা গেল। দেখুন, এটা এইভাবে মন্তব্য করা এক্ষুনি সম্ভব নয়। আমরা এইটুকু বলতে পারি, পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। হয়তো এটা বলা সম্ভব নয়, হয়তো যারা গন্ডগোলটা করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে তারা হয়তো এটারও অপেক্ষা করছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করলে তারা আরো কি কি করবে, সেখান থেকে একটু এদিক ওদিক থেকে বাইরের অন্য রাজ্য বা এদিক ওদিকের মদতও থাকতে পারে, সেখান থেকে লোকজন এনে। ফলে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটার মোকাবিলা করছে। বিস্তারিত বলার সময় এখনো আসেনি, যাতে যারা চাইছে গন্ডগোলটা বড় হোক, আমরা চাইছি গন্ডগোলটা না হোক। পুলিশ প্রশাসন গন্ডগোলটা বাড়তে না দিয়ে কিভাবে আগে থামানো যায় সেই চেষ্টাটা করছে। বিহারের ক্ষেত্রে এসআইআর এর সময় কমিশন বলেছিল যে একজন বিএলও সর্বাধিক 10টা 7 নম্বর ফর্ম জমা দিতে পারবেন। এখন কমিশন বলছে একজন বিএলও যত ইচ্ছা ফর্ম জমা করতে পারবে। এখন হচ্ছে বিহারের ক্ষেত্রে যেটা নিয়মটা করেছিলেন যাতে বিরোধীরা বেশি করে অভিযোগ জমা দিতে না পারে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে নিয়মটাকে বদলাচ্ছে যেহেতু এই রাজ্যের বিরোধী পুরোটাই তো মুখে মুখে শেষ মুহূর্তে বিজেপির যা ইচ্ছা, বিজেপির সাংগঠনিক ঘাটতি ঢাকতে, বিজেপির ইচ্ছা মতো বিজেপি সুবিধা করে দিতে যেটা দরকার, রোজ একটা করে নতুন নিয়ম হোয়াটসঅ্যাপে মুখে এইভাবে চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। ওরা এইভাবে বিজেপির স্বার্থে বিজেপি যা বলছে সেইগুলোকে দিয়ে করে যাচ্ছে। বিএলওরা গোটা রাজ্য জুড়ে ইস্তফা দিচ্ছেন, প্রায় 5000-এর বেশি বিএলও ইস্তফা দিয়ে ফেলেছে। তো বিএলওদের উপর যদি অস্বাভাবিক চাপ দেয়, আপনি এখানে শুধু বলছেন কেন, রাজস্থানে দেখুন বিএলও বলছে আত্মহত্যা করব, তাকে বলে দেওয়া হচ্ছে এতজনের নাম বাদ দিতে হবে, সে মানুষটা বলছে আমি আত্মহত্যা করতে চাই, আমি এভাবে পারছি না। এখানে যদি বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হয় যে এতজনের নাম বাদ দিতেই হবে, এতজনকে হয়রান করতে হবে, আরে তাদেরও তো বিবেকে লাগছে। একটা বয়স্ক মানুষ, পরিচিত মানুষ, জেনুইন নাগরিক, তাদের বারবার ডেকে পাঠানো, অসুস্থ লোক তাকে ডেকে পাঠানো, একটা অস্বাভাবিক চাপ দেওয়া হচ্ছে বিএলওদের উপরে, এবং বিএলওরা সেই জন্যই ইস্তফার দিকে যাচ্ছেন। দিলীপ ঘোষ আজকে পরপর প্রধানমন্ত্রীর মিটিং আজকে এবং আগামীকাল, সেখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা সবাই বক্তব্য রাখছেন। আজকে সেখানে দিলীপ ঘোষের বক্তব্য রাখার কোনো সুযোগ হয়নি। আগামীকাল সিঙ্গুরের সভায় তাকে আমন্ত্রণও জানানো হয়নি। বলতে পারবো না, এটা ওনাদের একেবারে নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয়, ফলে এটা নিয়ে বলতে পারবো। আমার আছে অনেকগুলো। হুগলি জেলা পরিষদে আজকে বিজেপি বিক্ষোভ দেখায়, সেখানে বলা হয় যে বড় জল, সেই জল চাষের জন্য দেওয়া হয়। বলতে পারছি না, এটা একদম স্থানীয় বিষয়, ওটা বলা সম্ভব। আজকে এসআইআর নিয়ে ভোগান্তির অভিযোগে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল ইন্ধন জুগিয়ে এই কাজটা করছে। না, তার কারণ হচ্ছে এসআইআর এর চূড়ান্ত হয়রানি, মানে যত দিন যাচ্ছে শেষ পর্বে এসে নির্বাচন কমিশন পুরোপুরি নোক দাঁত বের করছে। এবার মানুষের তো একটা সহ্য করার লিমিট আছে। যদি একই লোককে বারবার ডেকে পাঠায়, জেনুইন ভোটার, জেনুইন নাগরিক, তাদের যদি ডেকে পাঠায়, বয়স্ক মানুষকে ডেকে পাঠায়, নতুন বলে, গতকাল বললো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, সারা মানে জীবন অনেকে মূলত বার্থ সার্টিফিকেটের ওই ডেট অফ বার্থ বলতে ওইটাই একটা প্রামাণ্য হয়, আচমকা বলে দিল ওটা চলবে না। এবার মানুষ কতবার যাতায়াত করবেন। আবার আরেকটা দিক ভাবুন, এই যে মানে যেগুলো একটু জেলা স্তরে, গ্রামে, বাড়ির থেকে কত দূরে হিয়ারিং সেন্টার, এবং সেখানে মানুষ চাকরি ছেড়ে, কাজ ছেড়ে ওই ভিড়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকছে, রোজগার বন্ধ করে। এগুলো নিয়ে তো একটা তুমুল ক্ষোভ তৈরি হচ্ছে। সেই অশান্তির জেরেই এটা তো লোক খেপানো হচ্ছে, এবং এরা ইচ্ছাকৃতভাবে হয়রান করছে যে বারবার করব, তাতে যদি তিতিবিরক্ত না আসে তাহলে ওই ছুতো দেখিয়ে তার নামটা বাদ দিয়ে দেবো, এই চলছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রোড শো করছেন, সেখানে হুমায়ুন কবির তিনি নিজে আজকে ওখানে ডোমকলে আজকেই তিনি একটা সভা করছেন। একেবারে অভিষেকের
রোড শো মানে সেটা একটা জনসমুদ্র, একটা ঘোষিত প্রোগ্রাম জনসমুদ্র। এখন দেখে দেখে সেই সব দিনে যদি কেউ একটা স্ট্রিট কর্নারও করে, তাতে যদি কেউ ভাবে ওইটা ওই 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 তুলনায় চারটি প্রচার পেতে পারি, প্রাসঙ্গিকতায় থাকতে পারি, সে কেউ করলে করবে, কিন্তু অভিষেকের সভা একটা জনসমুদ্র রোড শোটা। আজকে বন্দে ভারত উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, আর সকাল থেকে বন্দে ভারতে পাথর ছোড়া হবে বলে প্রথমে আরপিএফ চিঠি দিয়েছিল কালিয়াচক থানাকে, এবং তারপরে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছিল। এরপর কৃষ্ণনগর থেকে লালগোলা দুপুরে ট্রেন চলাচল বন্ধ করা যায়। জিএম ডিআরএম এর থেকে রিপোর্ট তলব করেছেন এই সমস্ত বিষয়ে। একবারই বলতে পারবো না। হঠাৎ কেন দিল, কিসের ভিত্তিতে দিল, এখন এইগুলো মানে এগুলো করিয়ে বা এগুলো মধ্যে দিয়ে বাড়তি প্রচার পাওয়ার চেষ্টা, ইলেকশন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, সেগুলো আছে কিনা সেগুলোও তো দেখতে হবে। শুনলেন আপনারা কুণাল ঘোষ কি বললেন? যেটা আমি বললাম একই কথা কুণাল ঘোষ বলছেন, একই কথা সব বাঙালি বলবেন। আপনারও মনের কথা সেটা। শুধু এই ঘোষণা করে এই হ্যানকার দেঙ্গা ত্যানকার দেঙ্গা, কাজের বেলায় লবডঙ্গা, এইগুলো করে পশ্চিমবাংলায় ভোট পাওয়া যাবে না। পশ্চিমবাংলার মানুষের জন্য কিছু করে আগে দেখাতে হবে। বামপন্থীরা খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলনের মাধ্যমে বামপন্থীরা ক্ষমতায় এসেছিল, পরবর্তীকালে তারা কিছুই করেনি, হয়তো শেষ 15 বছর অত্যাচারই করেছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন আন্দোলনের মধ্যে থেকে এসেছে, কৃষি আন্দোলন, জমি আন্দোলন, অনেক রকম আন্দোলনের মধ্যে থেকে তারা এসেছে। এখনো তারা কাজ মানে কর্মবিমুখ হয়নি, এখনো তারা কিছুটা কাজ করার চেষ্টা করছেন, নতুন নতুন প্রকল্প এনে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। হয়তো চিরকাল তৃণমূল কংগ্রেস থাকবে না, হয়তো এটা বাস্তব সত্য, কিন্তু তৃণমূলের এই কাজটা মানুষ মনে রাখবে। বামপন্থীদের যে ভূমি বন্টন মানে মাসুল সমীকরণ, এইসব জিনিসগুলোর জন্য বামপন্থীদের আজও আমরা স্মরণ করি, আজও মনে রাখি, এগুলো তাদের ভালো কাজ। যুব ভারতের ক্রীড়াঙ্গন বামপন্থীদের আমলে হয়েছে, আমরা স্বীকার করি, এবং সেটা ভালো কাজ। দ্বিতীয় হুগলি সেতু বামপন্থীদের আমলেই হয়েছে, এটা তাদের ভালো কাজ, মনে রাখতে হবে। তেমনি তৃণমূলেরও প্রকল্পগুলো মানুষ মনে রাখবে। আপনারা কি করছেন যার জন্য আমরা আপনাদের মনে রেখে ভোটের লাইনে দাঁড়াবো? উত্তরটা আপনারা দেবেন। আমি দর্শকদেরকে বলছি, আপনারাও উত্তর দেবেন, কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানান। আজ আমাদের যে এপিসোডটা হলো, এরপরে আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে সোমবার সকাল 9টায়। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।